আবার হার 2026-এর প্রথম ওডিআই সিরিজ ইন্ডিয়া কিন্তু হেরেই শুরু করলো। এবং এই হার শুধু হার নয়, অলমোস্ট একতরফা হার ছিল এই ম্যাচটায় ইন্ডিয়ার। কিন্তু বিরাট কোহলি শেষে এসে কিছুটা সম্মান বাঁচিয়ে দিয়ে চলে গেছে। নইলে কিন্তু ইন্ডিয়া একতরফা হেরে, সিরিজ হেরে, একটা ইনএক্সপিরিয়েন্স নিউজিল্যান্ড সাইডের কাছে একতরফা সিরিজ হেরে কিন্তু 2026টা শুরু করতো। তো এই ইন্ডিয়ার মানে ওয়ানডেতেও এইরকম কেন কন্টিনিউয়াস স্ট্রিক যাচ্ছে বলা যাবে না। অস্ট্রেলিয়াতে গিয়ে সিরিজ হার, ওয়ানডে সিরিজ। তারপর এলো সাউথ আফ্রিকা ঘরের মাঠে। বিরাট কোহলি তো মানে মাস্টার ক্লাস ফর্মে খেলে কোনো মতে সিরিজটা জিতলো ইন্ডিয়া। থার্ড আবার নিউজিল্যান্ডের সাথে সিরিজ। এবার এই নিউজিল্যান্ড টিমটাকে তো আমি এক্সপিরিয়েন্স নিউজিল্যান্ড সাইডও বলতে পারি না, এটাকে ইনএক্সপিরিয়েন্স নিউজিল্যান্ড সাইড। তারা এসে ইন্ডিয়ারই ঘরের মাঠে 2-1 হারিয়ে দিয়ে চলে গেল। আমি জানি না 2027-এর রোড ম্যাপ কি তৈরি হচ্ছে, বাট এইরকম চলতে থাকলে এই বোলিং লাইন আপ, এইরকম বোলিং, তাহলে কিন্তু খুব মুশকিল আছে। মানে 2027-এর বিশ্বকাপটাও কিন্তু আমাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছে যত সময় যাচ্ছে। যদি পুরো ম্যাচটার কথা শুরু করি, আজকে ছিল থার্ড ম্যাচ সিরিজের এবং লাস্ট ম্যাচ। কারণ এই ম্যাচে সিরিজ ডিসাইড হতো, 1-1 অলরেডি সিরিজটা টাই ছিল। প্রথম ম্যাচ ইন্ডিয়া জেতে, সেকেন্ড ম্যাচ নিউজিল্যান্ড জেতে, এবং আজকের ম্যাচ যে জিততো সেই সিরিজটা নিয়ে নিত। তো এই ম্যাচে টসে জিতে শুভমান গিল বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং নিউজিল্যান্ডকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়। নিউজিল্যান্ড ব্যাটিংয়ে আসে এবং বলাই বাহুল্য, আর্শদীপ সিং ও হর্ষিত রানা দুর্দান্ত একটা স্টার্টও দেয় ইন্ডিয়ার হয়ে। ডেভন কনওয়েকে মাত্র 4 বলে 5 রানের স্কোরে হর্ষিত রানা আউট করে দেয় এবং হেনরি নিকোলসকে প্রথম বলেই আউট করে দেয় আর্শদীপ সিং। এরপরে উইল ইয়াং এবং ড্যারেল মিচেল কিন্তু মানে বলতেই হচ্ছে নিউজিল্যান্ডের জন্য নেক্সট বিগ থিং। এটা না বলে যাওয়া যাবে না। ওয়ানডে ক্রিকেটে অন্তত ড্যারেল মিচেল দুর্ধর্ষ একজন প্লেয়ার, যার মধ্যে কিন্তু সেম বিরাট কোহলির মতো ক্যাপাবিলিটি আছে স্ট্রাইক রোটেট করে খেলার, এবং টেম্পারামেন্ট খুব ভালো ওয়ানডে ক্রিকেটের হিসাবে, যে কি টেম্পারামেন্টে খেললে কিভাবে এগোনো যায় সেই টেম্পারামেন্টটা কিন্তু খুব ভালো আছে ড্যারেল মিচেলের। সো উইল ইয়াং এবং ড্যারেল মিচেল মিলে পার্টনারশিপ শুরু করে। যদিও উইল ইয়াং 41 বলে 30 রান করে হর্ষিত রানার বলের শিকার হয়, বাট তারপরে আসে সেই মেগা পার্টনারশিপ ড্যারেল মিচেল এবং গ্লেন ফিলিপসের মধ্যে। ড্যারেল মিচেল এবং গ্লেন ফিলিপস যখন ব্যাটিং করতে আসে, সেই সময় কিন্তু কোনো রকম কোনো বোলারদের থেকে আমরা এফেক্ট দেখতে পাই না। ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস কন্টিনিউয়াস প্রথম দিকে একটু ডট বল খেলে, বাট তারপরে কিন্তু তারা স্ট্রাইক রোটেট করে কন্টিনিউয়াস খেলতে থাকে এবং অ্যাট আ টাইম যখন তারা দুজনে সেট হয়ে যায়, তারপর বিধ্বংসী খেলা শুরু করে তারা। মানে একতরফা খেলা হয় এবং প্রত্যেকটা বোলারকে দেখে মনে হচ্ছিল তারা মানে একদম লাচার হয়ে গেছে ফিল্ডে। কুলদীপ যাদব, আমি আগেও বলেছি এখনো বলছি, কুলদীপ যাদব যখন কোনো ব্যাটসম্যানরা সেট থাকে এইরকম ওয়ানডে বা টেস্টে, তখন কিন্তু কুলদীপ যাদবকে প্রচুর ফ্ল্যাট লাগে। কুলদীপ যাদব এক এক সময় খুব এফেক্টিভ হয়, আবার এক এক সময় এমনই ফ্ল্যাট লাগে যে তাকে যে কেউ খেলে দিয়ে চলে যেতে পারে। ড্যারেল মিচেল আর গ্লেন ফিলিপস আজকে সেই খেলাটা করেছে কুলদীপ যাদবের সাথে, কোনো ইম্প্যাক্টই কেউ ক্রিয়েট করতে পারেনি। এবং যখন গ্লেন ফিলিপস আউট হয়, সেই সময় আর্শদীপ সিং এসে গ্লেন ফিলিপসকে আউট করে এবং একতরফা গ্লেন ফিলিপসকে দেখে মনে হচ্ছিল গ্লেন ফিলিপস উইকেটটা দিয়ে চলে গেল, নইলে বোলাররা কেউ আউট করতে পারছিল না। এমনই একটা পজিশন তৈরি হয়েছিল। গ্লেন ফিলিপস যেদিকে মারছে রান হয়ে যাচ্ছে, লাস্টে গ্লেন ফিলিপস একটা মারতে গেল আর্শদীপ সিং এর বলে এবং আউট হয়ে গেল, নইলে কিন্তু খুব মানে গ্লেন ফিলিপসও একটা ইম্প্যাক্টফুল ইনিংস। 88 বলে 106 রান করে, 9টা 4, 3টে 6, 120 স্ট্রাইক রেট, এবং যে জায়গা থেকে খেলাটাকে ধরেছিল, প্রথমে 58 রানে 3 উইকেট ছিল, সেখান থেকে 277 রানের 4 নম্বর উইকেটটা পড়ে, এবং তাও কি 43 ওভারের মাথায় তারা 277 রানের কাছে পৌঁছে গেছিল। গ্লেন ফিলিপস আউট হয় 88 বলে 106 রান। তারপর মাইকেল ব্রেসওয়েল নামে, সে 18 বলে 28 রান করে, বাট তার আগে ড্যারেল মিচেলও আউট হয়ে যায় 131 বলে 137 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলে। 15টা 4, 3টে 6, 104-এর স্ট্রাইক রেট। এবং তারপর কিছু উইকেট অবশ্যই পরে, যে উইকেট কিপার ছিল হে বা ফোক্স, ক্রিস্টেন ক্লার্কও একটা 6 মারে তারপর আউট হয়ে যায়, বাট মাইকেল ব্রেসওয়েলও লাস্টের দিকে টিকে ছিল এবং লাস্ট ওভারে প্রথম 4টে বল ডট খাওয়ার পরেও কিন্তু একটা 4 একটা 6 মেরে মাইকেল ব্রেসওয়েলও রানটাকে নিয়ে 18 বলে 28 রানে সে নট আউট থাকে ক্যাপ্টেন হিসাবে, এবং রানটাও নিয়ে চলে যায় 337, 8 উইকেটের বিনিময়। বোলিং ফিগারটা যদি বলি, আর্শদীপ সিং 10 ওভারে 63 রান দিয়ে 3 উইকেট, একটা মেডেন, এবং আর্শদীপ সিং যে রাস্তার দিকে রান খেয়েছে সেটা মাত্র ওই পার্টনারশিপের মাঝখানে বোলিং করছিল বলে তবেই।
আর্শদীপ সিং কিন্তু ওয়ানডেতে যদি নিয়মিত চান্স পায় সে ভালো বোলার হতে পারে, তার মধ্যে পোটেনশিয়াল আছে। বাট হোয়াট অ্যাবাউট হর্ষিত রানা? 10 ওভারে 84 রান, 3 উইকেট। মানে 3টে উইকেট অবশ্যই আপনি কলমে দেখতে পাচ্ছেন, বাট রান যেভাবে লিক হয়েছে হর্ষিত রানা, 84 রান, খুবই এক্সপেন্সিভ। 8.40 ইকোনমি রেট। মোহাম্মদ সিরাজ ভালো ফিগার বলতে পারি বোলিং, যদিও উইকেট টেকার হিসাবে সে সেরকম ওয়ার্ক করতে পারেনি, বাট বোলিং ফিগার আপনি দেখে বলবেন ভালোই। 10 ওভারে 43 রান, 1 উইকেট। বাট যে জায়গাটা কনসার্নিং সেটা হলো রবীন্দ্র জাদেজা 6 ওভারে 41 রান, কোনো উইকেট নেই। কুলদীপ যাদব 6 ওভারে 48 রান, মাত্র 1 উইকেট, এবং সেটাকে কাউন্টের বাইরেই রাখতে পারেন কারণ উইকেট যতক্ষণে এসছে খেলা অনেক দূরে বেরিয়ে গেছিল। নীতিশ কুমার রেড্ডি 8 ওভারে 53 রান, কোনো উইকেট না, এবং নীতিশ কুমার রেড্ডির বোলিং দেখে মনেই হচ্ছিল না সে অলরাউন্ডার হিসাবে বোলিং করছে। বিশ্বাস করুন, কোনো ইম্প্যাক্টই ক্রিয়েট করতে পারছে না, বোলাররা এরকম ধরে ধরে খেলছে, বলে বলে মারছে। এই বোলিং লাইন আপ যদি কন্টিনিউ হয় তাহলে কিন্তু আমার মনে হয় না যে 2027 ওয়ার্ল্ড কাপেও ভারত খুব একটা ভালো ফলাফল করবে। আজকে আর্শদীপ সিংকে খেলানো হয়েছিল প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায়। ভেবে দেখুন এই জায়গায় যদি প্রসিদ্ধ কৃষ্ণা থাকতো, আর প্রসিদ্ধ কৃষ্ণার যে রিসেন্ট ফর্ম আছে, যে রান 400 হয়ে যেতে পারতো। কোনো মানে এটা বলার অবকাশ রাখে না, হতে পারতো রান 400 হয়ে গেল। প্রসিদ্ধ কৃষ্ণারও রিসেন্ট ফর্ম খুব একটা ভালো না। আমি রিসেন্ট ফর্মের পরিপ্রেক্ষিতে বলছি, খেলা সম্পূর্ণ অন্যই হতে পারতো, হয়তো প্রসিদ্ধ কৃষ্ণা 5 উইকেট নিয়ে জিতিয়ে দিত। বাট যদি খেলার পার্সপেক্টিভে দেখি, প্রসিদ্ধ কৃষ্ণার রিসেন্ট ফর্মে যদি আমি খেলাটা মেজার করার চেষ্টা করি, রান 400 হতে পারতো, এবং সেটারই হাই পসিবিলিটি ছিল। ভারত যখন ব্যাটিং করতে নামে, দেখুন ভারতের মাঠে 337 রান, ভারত ব্যাটিং করতে আসবে, এবং এক্সপেক্টেড বিরাট কোহলি, রোহিত শর্মাকে নিয়ে যে টিমটা আছে তারা চেস করতে পারে, চেস করতে তারা সক্ষম। বাট এক্ষেত্রে রোহিত শর্মার এই সিরিজ খুবই ফ্ল্যাট সিরিজ গেছে। 2026-এর প্রথম সিরিজ রোহিত শর্মার থেকে এত খারাপ যাবে এক্সপেক্ট করা যায় না। রোহিত শর্মা প্রথম উইকেট পরে তার 13 বলে 11 রান করে, এবং ফোক্সের বলে সে আউট হয়ে যায়, যদিও তার একটা ক্যাচও ড্রপ হয় সেই ওভারেই। তারপর একটা 4 মারে এবং তার পরের বলেই আউট হয়ে যায়, এবং রোহিত শর্মা একটা মানে চিপ তুলতে গিয়ে আউট হয়ে গেল। মানে রোহিত শর্মার উইকেটটা যেটা দেখেছে খুবই সফট ডিসমিসাল আমরা বলতে পারি। শুভমান গিল 18 বলে 23 রান, কাইল জেমিসন শুভমান গিলকে বোল্ড করে দেয়। শুভমান গিলের থেকেও বড় ইনিংস দেখা গেল না গোটা সিরিজে। বিরাট কোহলি একমাত্র ইন্ডিয়ার রক্ষক, আমি বিরাট কোহলির কথায় পরে আসছি, বাট শ্রেয়াস আইয়ার ভাইস ক্যাপ্টেন, অনেক নাম টি-20 টিমে সে কল আপ পেয়েছে তিলক বর্মার বদলে। বাট হোয়াট অ্যাবাউট হিস পারফরমেন্স? পারফরমেন্স খুবই খারাপ। ফাইনাল ম্যাচে 10 বলে মাত্র 3 রান করে, ক্রিস ক্লার্কের বলে আউট হয়ে যায়। কে এল রাহুল আগের ম্যাচের হিরো, সেও এই ম্যাচে জেডেন লিনক্সের বলে 6 বলে 1 রান করে আউট হয়ে যায়। নীতিশ কুমার রেড্ডি এবং বিরাট কোহলি পার্টনারশিপ করে, এবং তাদের পার্টনারশিপটার জন্য কিন্তু ভারত একটা স্ট্রং পজিশনে আসতে শুরু করে। নীতিশ কুমার রেড্ডি 57 বলে 53 রান করেও ক্রিস ক্লার্কের বলে আউট হয়ে যায়। রবীন্দ্র জাদেজা ব্যাটিংও ফেল্ড, 16 বলে মাত্র 12 রান করে, এবং একটা বড় শট মারতে গিয়ে বাঁহাতি স্পিনারকে একটা বড় শট মারতে গিয়ে সে আউট হয়ে যায় জেডেন লিলক্সের বলে। তারপর হর্ষিত রানা এবং বিরাট কোহলি একটা দুর্দান্ত পার্টনারশিপ করে, এবং বিরাট কোহলির কথা যতটাই কম বলা যায় ততই মানে মানে কি বলবো, ততই মানে কম হবে। যত বেশি বলা যায় ততই কম হবে। এই জায়গাটা আমি প্রত্যেকবার ফাম্বেল করি, আজও করলাম। বিরাট কোহলি 108 বলে 124 রান করে। কিভাবে ওয়ানডে ক্রিকেট খেলতে হয় এটা বিরাট কোহলির থেকে শেখা উচিত। আমি বারবার বলেছি, ওয়ানডে ক্রিকেট 50 ওভারের ইনিংস হয়, সব সময় 4-6 খেলা হবে না। এখানে খেলা ধরতে হবে, স্ট্রাইক রোটেট করতে হবে। বিরাট কোহলি যে এত সাকসেসফুল, এর কারণ, মেন কারণ হচ্ছে বিরাট কোহলি স্ট্রাইক রোটেট খুব ভালো করতে পারে, যার জন্য বিরাট কোহলির স্ট্রাইক রেটও সবসময় হাই থাকে, এবং রানও কন্টিনিউ সে বার করতে পারে। 108 বলে 124 রানের দুরন্ত ইনিংস, এবং হর্ষিত রানার সাথে তো সে যে পার্টনারশিপটা করেছিল, ভারতীয়দের মনে এসেই গেছিল যে হয়তো ম্যাচটা এখান থেকে মিরাকেল হয়ে জিতেও যেতে পারি আমরা, হয়তো জিতেও যেতে পারি, একটা পজিশন অফ টাইমে সবার মনে হচ্ছিল। কিন্তু বলে না, হর্ষিত রানার উইকেটটা পড়ে যায় জেকরি ফ্লোক্সের বলে। 43 বলে 52 রান করে, 4টে 4 4টে 6 মেরে। হর্ষিত রানার ইনিংসটা ভালো ছিল, বাট তারপরে মোহাম্মদ সিরাজ তার পরের বলেই আউট হয়ে যায়, কুলদীপ যাদব রান আউট হয়ে যায়, এবং বিরাট কোহলি ক্রিস ক্লার্কের বলে অবশেষে 108 বলে 124 রানের একটা ইনিংস খেলে 10টা 4 3টে 6 দিয়ে 114 স্ট্রাইক রেটে আউট হয়ে যায়, এবং তার সাথে সাথে ভারত ম্যাচটা হারায় ও সিরিজটা হেরে যায়। এই ইনএক্সপিরিয়েন্স নিউজিল্যান্ড সাইড কিন্তু এসে ইন্ডিয়াকে হারিয়ে দিল। নিউজিল্যান্ডের যে বোলারগুলোর কথা বলতেই হচ্ছে সেটা হলো ফোক্স, তার 9 ওভারে 77 রান, এক্সপেন্সিভ, অবশ্যই এক্সপেন্সিভ, বাট 3টে উইকেট আছে। ক্রিস ক্লার্ক 9 ওভারে 54 রান, 3 উইকেট, দুরন্ত বোলার। এবং যার কথাটা আমি না বললেই নয়, আমি আগের দিনও বলেছি, আজও বলবো,
জেডেন লিনক্স যে বোলারটাকে খেলাচ্ছে নিউজিল্যান্ড, এই বোলারটাকে কিন্তু ইন্ডিয়ার কোনো ব্যাটসম্যান খেলতে পারেনি ঠিকভাবে। আমি আগের ম্যাচেও বলেছি, এই ম্যাচেও বলছি। হয়তো তার উইকেট কলমে 2টো উইকেটই দেখাবে এবং 10 ওভারে 42 রান, 4.20 স্ট্রাইক রেট, এই ইকোনমি রেট। বাট জেডেন লিনক্স কিন্তু কেউ ভালোভাবে খেলে বার করতে পারেনি এক্সেপ্ট বিরাট কোহলি। বিরাট কোহলি ছাড়া যে কেউ লিনক্সের কাছে এসছে মোটামুটি ফেঁসেছে। তো লিনক্স যে অ্যাডিশনটা করলো নিউজিল্যান্ড, 2টো ম্যাচে 2টোই জিতে গেল। সো এই জিনিসগুলো কিন্তু ছোট ছোট জিনিস থাকে যেগুলো কিন্তু সত্যি নোটিসেবল হয়। এবং মাইকেল ব্রেসওয়েল নিজেকে ছেড়ে লিনক্সকে দিয়ে 10 ওভার বোলিং করানো দুরন্ত দুরন্ত। ক্যাপ্টেন্সিও দুর্দান্ত নিউজিল্যান্ডের ক্যাপ্টেনের থেকে, এটা কিন্তু বলতেই হচ্ছে। এবং এই ইনএক্সপিরিয়েন্স সাইড যদি ইন্ডিয়াকে হারিয়ে দিয়ে যেতে পারে, তাহলে চিন্তা করে দেখুন অস্ট্রেলিয়ার টিম যখন, এক্সপিরিয়েন্সড অস্ট্রেলিয়ান সাইড যখন এখানে আসবে, ইংল্যান্ডের সাইড যখন এখানে আসবে, তখন কি হবে। ইন্ডিয়া টিমের বোলিং হচ্ছে মেন কনসার্ন। যেখানে প্রথম দিকে 58 রানে 3 উইকেট, সেখান থেকে ইন্ডিয়া বোলিং কন্ট্রোলই করতে পারছে না, রান চলে গেল 277। তো এইরকম ভাবে রান লিক হচ্ছে। তো এই জায়গায় মানে কোনোভাবেই বলা যায় না। এ তো বিরাট কোহলির বরাপ্পান যে বিরাট কোহলি এত ভালো ইনিংস খেলেছে এবং হর্ষিত রানা, নীতিশ কুমার রেড্ডি টুকটুক করে সাথ দিয়েছে, তাই জন্য কিছুটা সম্মান বেঁচে গেছে। নইলে আজকে 100-150 রানে আমরা হারতে পারতাম ম্যাচটা। সো জানি না ইন্ডিয়ার ওডিআই টিমের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। রোহিত শর্মার ওপরও কিন্তু এবারে তুম করে প্রশ্ন আসতে পারে। আর রোহিত শর্মার এই সিরিজটা, পার্টিকুলার এই সিরিজটা খারাপ গেছে, আমি বলতেই পারি। কারণ রোহিত শর্মা যে ক্যালিবারের প্লেয়ার, অস্ট্রেলিয়াতে যখন সে কামব্যাক করলো প্লেয়ার অফ দ্য সিরিজ ছিল। সাউথ আফ্রিকান সিরিজও কিন্তু তার ভালো গেছিল, কিন্তু যখন নিউজিল্যান্ড সিরিজে এলো সে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। প্রশ্ন কিন্তু তুলবে, নিজেদের ম্যানেজমেন্টই তুলবে। যদিও আমার মনে হয় প্রশ্নটা অন্য জায়গায় তোলা উচিত। বোলিং কি করে এত রান লিক করছে এবং এই বোলিং লাইন আপে কি 2027-এর জন্য আমাদের ফাইনাল, সেটাও কিন্তু জানতে হবে। সো আপনাদের কি মতামত ইন্ডিয়া 2026-এর প্রথম সিরিজ হার নিয়ে, সেটা কমেন্ট সেকশনে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যান। ক্রিকেট রিলেটেড কন্টেন্ট কিন্তু এই চ্যানেলে আসতেই থাকে। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।